গণঅভ্যুত্থানে প্রত্যাশা পূরণ হয়নি বলছে সাধারণ মানুষ। জুলাইয়ের পক্ষে সরকারের অবস্থান প্রমাণের তাগিদ নাহিদের। আপিল বিভাগে আটকে আছে হলি আর্টিজান মামলার বিচার। 10 বছর পূর্তি ঘিরে দূতাবাসের নানা আয়োজন। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার বিরুদ্ধে মানববন্ধন। দাবি না মানলে বন্দর অচল করে দেওয়ার হুমকি। এবং পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বাড়ছে। ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষ। দুপুরের বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সিরাজুল মুনিরা বিলাসী এবং আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছে পুরো খবরে। শুরু হলো জুলাই গণ অভ্যুত্থানের মাস। 2024 সালের 1 জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল শিক্ষার্থীদের আন্দোলন, যা পরে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। এর ধারাবাহিকতায় 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। তবে 2 বছর পরে এসে সাধারণ মানুষ বলছে জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি। 2024-এর 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও দেশের বিভিন্ন ক্যাম্পাসে শান্তিপূর্ণ ছাত্র সমাবেশের মাধ্যমে শুরু হয় জুলাই আন্দোলন। শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কার ও মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা মাঠে নামেন। এরপরে ধীরে ধীরে আন্দোলন বাড়তে থাকে। মূলত 15 জুলাই থেকে আন্দোলন সহিংসতায় রূপ নেয়। 16 জুলাই থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আন্দোলনকারীদের শুরু হয় সংঘর্ষ। এরপর প্রতিদিনই ঘটে হতাহতের ঘটনা। পরিস্থিতি খারাপের দিকে গেলে দেশব্যাপী কমপ্লিট শাটডাউন ঘোষণা করে আন্দোলনকারীরা। অন্যদিকে কারফিউ জারি করে সরকার। পরবর্তীতে এই আন্দোলন এক দফার গণ অভ্যুত্থানে রূপ নেয়। তীব্র জনরোষের মুখে 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন। তবে আন্দোলনের 2 বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষের মাঝে অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি নিয়ে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। টপ লেভেলের যারা আমাদের লিডার আছে, যারা টপ লেভেলে, তাদের কথাবার্তার মধ্যে চেঞ্জ আসছে, পজিটিভনেস আসছে, বাট রুট লেভেলে আমি ওরকম চেঞ্জ দেখতে পাচ্ছি না। অ্যাজ ইট ইজ মনে হচ্ছে আমার কাছে। আমরা চেয়েছিলাম এই রিফর্মগুলো, কিন্তু রিফর্মের মূলা ঝুলিয়ে আমাদেরকে আসলে জাস্ট গাদার মতো দৌড়ানোই হচ্ছে, যেটা সাধারণ ক্যালকুলেশন বলে যে এইভাবে চলতে থাকলে আসলে পুরনো ধারায় ফিরতে বেশি দিন সময় লাগবে না। জুলাই সংস্কার রিলেটেড যে আইন বা যে প্রস্তাবনাগুলো ছিল সেগুলো যদি বাস্তবায়ন করা যেত বা আইন রূপে সংসদে পাশ করা যেত, তাহলে আশা করি মানুষের আশা প্রত্যাশাটা অনেকটা পূরণ হতো। 2 বছর আগে শুরু হওয়া জুলাই আন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসে পরিবর্তনের সূচনা করেছিল। কিন্তু সেই আন্দোলনের পর মানুষের যে প্রত্যাশা ছিল তার বেশিরভাগটাই এখনও পূরণ হয়েছে বলে মনে করেন না অনেকেই। সায়েম চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা। সরকার জুলাইয়ের পক্ষের শক্তি, সেটি প্রমাণের তাগিদ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জুলাই গণঅভ্যুত্থানের 2য় বর্ষপূর্তিতে রায়েরবাজার কবরস্থানে শহীদের গণকবরে শ্রদ্ধা জানিয়ে জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবি জানান তিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী এ নেতা। জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের তাগিদ দিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, 5 আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণই সেটা খুলে দেবে। দাবি জানান গণকবরগুলো সংরক্ষণের। এ সময় জুলাই বর্ষপূর্তিতে সারা দেশে জাতীয় নাগরিক পার্টির 36 দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির আহ্বায়ক। গণভোট এবং নির্বাচনের অন্যতম কমিটমেন্ট ছিল রাষ্ট্র কাঠামোর সংস্কার, বৈষম্যহীন বাংলাদেশ। আমরা এই সংস্কার এখনো পাইনি। ফলে এবারের জুলাই গণ অভ্যুত্থান যে উদযাপন, সেটা বার্ষিকী পালনের আমাদের অন্যতম মোটো হচ্ছে গণহত্যার বিচার এবং সংস্কার বাস্তবায়ন। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শুধু নাম কস্তে জুলাই গণ অভ্যুত্থান পালন করলে হবে না। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছে। বিশ্বকে নাড়িয়ে দেয়া হোলি আর্টিজান হামলার 10 বছর পূর্ণ হলো আজ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এবং কলঙ্কিত সন্ত্রাসী হামলা এটি। 2016 সালের 1 জুলাই হামলায় নিহত হন দেশি বিদেশি 22 জন।
সেই রাতেই সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় 5 হামলাকারী। নিহতদের মধ্যে ছিলেন 9 ইটালিয়ান, 7 জাপানি, 1 ভারতীয়, 2 বাংলাদেশি এবং 1 জন বাংলাদেশি আমেরিকান। এছাড়া হামলা ঠেকাতে প্রাণ দেন 2 পুলিশ কর্মকর্তা। 2016 সালের এই প্রাণঘাতী হামলার মামলায় 2019 সালে 7 জনের ফাঁসির রায় হয়। 2023 সালে হাইকোর্ট সাজা বদলে আমৃত্যু কারাদণ্ড দেন। এখন শেষ ধাপে আপিল বিভাগের রায়ের অপেক্ষা। এবার হামলায় নিহতদের স্মরণে ইতালি দূতাবাসের স্মরণ সভার আয়োজন করা হয়েছে। সাইবার সিকিউরিটি সীমান্ত পাহারার চেয়েও গুরুত্বপূর্ণ, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে খিলগাঁও আনসার সদর দপ্তরে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এই সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা জরুরি। সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্য সরবরাহের মাধ্যম প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। খিলগাঁও আনসার সদর দপ্তরের মহাপরিচালককে সাথে নিয়ে উদ্বোধন করেন এই উদ্যোগ। অনুষ্ঠানে আনসার বিডিপি মহাপরিচালক বলেন, দেশের মানুষকে সঠিক তথ্য সরবরাহ করতে তথ্য অধিকারের দায়বদ্ধতা সব বাহিনীর মতো আনসারদেরও রয়েছে। তথ্য অধিকারের যে একটা আমাদের দায়বদ্ধতা, সেই তথ্য অধিকারের দায়বদ্ধতা থেকে আমরা এগিয়ে এসেছি সকলের উদ্দেশ্যে যে জানানোর জন্য কোন কোন ক্ষেত্রে কিভাবে আমরা ভূমিকা রাখতে পারি। দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা সময়ের দাবি হিসেবে উল্লেখ করেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী। বর্তমান বিশ্বের তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। প্রযুক্তির এই যুগে ভুল বা বিভ্রান্তিকর তথ্য ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধ, নিরাপত্তা এবং প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়। আধুনিক এই সময়ে তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন তিনি। আধুনিক ব্যবস্থাপনায় প্রতিরক্ষা অথবা নিরাপত্তা এটা কেবলই সীমান্তের বিষয় নয়। এখনকার যুগে অসংখ্য নিরাপত্তা বাহিনী পালার চাইতে ক্লোজ সার্কিট ক্যামেরার সঠিক ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ। সাইবার সিকিউরিটি হাজার হাজার মাইলের সীমান্তের পাহারাদারের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনার কথাও জানান তথ্যমন্ত্রী। আপনাদের তৈরি করা এই প্রান্তিক কণ্ঠস্বরের ডিজিটাল প্ল্যাটফর্ম। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা। ডেঙ্গি প্রতিরোধে কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়, অগ্রাধিকার ভিত্তিতে সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে শেওড়াপাড়ায় ডেঙ্গি প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা সরেজমিনে পরিদর্শন অনুষ্ঠানে মীর শাহে আলম বলেন, ঢাকা 15 আসনের উন্নয়নের দায়িত্ব বিরোধী দলের নেতা প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে এই আসনের সমস্যা অগ্রাধিকার অনুযায়ী সমাধান করা হবে। অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, মিরপুরে এখন বড় সমস্যা কিশোর গ্যাং। এ কারণে এলাকাবাসী নিরাপদভাবে চলাফেরা করতে পারছে না। আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। আমরা তিনজন মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব, আমরা আপনাদের কাছে কোনো ভুয়া ওয়াদা করব না। যা পারবো আমরা আস্তে আস্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের সব এলাকায় কাজ হবে, নির্বাচন এলাকায়। কিন্তু বিরোধী নেতা যেহেতু প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, প্রধানমন্ত্রী যেহেতু আলাদা অনুশাসন জারি করেছেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই নির্বাচন এলাকার পানির সমস্যা, গ্যাসের সমস্যা, রাস্তাঘাট, ড্রেনেজ যা করার প্রয়োজন আমরা করবো ইনশাআল্লাহ। এটা নিয়ে আমাদের মা বোনেরা বেশি সম্পৃক্ত। তাদের বাচ্চারা স্কুলে যাওয়া আসার পথে কি ঘটে যায়, তাদের তাদেরকে অনুরোধ করবো তারা যেন বিষয়টা সিরিয়াসলি, সব পুলিশের উপর দিলে চলবে না। তো আমাদেরও দায়িত্ব নিতে হবে। আমার সন্তানের পাহারাদারি আমার করতে হবে। কার সাথে উঠে, কার সাথে বসে, কখন কি করে, কোথায় যায়, এর খবর আমি রাখলাম না, সব দায়িত্ব পুলিশকে দিয়ে দিলাম। পুলিশকে সামাজিক ভাবে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন স্থাপন করবে সরকার। সকালে বরগাঁও পুলিশ ক্যাম্প উদ্বোধন করে এই কথা জানান আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। আইজিপি জানান, এই জন্য 29.21 একর জমি বরাদ্দ পেয়েছে পুলিশ। এর মধ্যে বড় অংশের রেজিস্ট্রেশনও হয়ে গেছে।
পূর্বাঞ্চলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠনের পরিকল্পনার কথাও জানান আইজিপি। বলেন, পূর্বাঞ্চলে ৬৫০০-এর বেশি পুলিশ নিয়োগ করা হবে। এ সময় ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির সর্বমোট 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন স্থাপনের জন্য সরকার কর্তৃক নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 3টি ডিসি অফিস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের বিভিন্ন সেক্টরে 41টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়াও চলমান রয়েছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য সরকারি চাকরিতে ক্যাডার পদমর্যাদা চালু করার বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সকালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে একথা জানান তিনি। টেক্সটাইল ইউনিভার্সিটি এখানে গবেষণা উন্নত মানের হবে, এটা আমরা নিশ্চিত করতে চাই, যেটা আমাদের করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের জন্য স্পেশালাইজড একটা ডুয়েট ছিল, ইটস নট এনাফ। আমি তো এই হিসাবের সাথে আলাপ করলাম যে আমরা ডেডিকেটেড 2টি কলেজ দিতে চাই, দোজ হু আর ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, তাদের হায়ার এডুকেশনের জন্য। 2028-এ আমরা নতুন কারিকুলাম নিয়ে আসবো, 2027-এ আমরা পরিমার্জন করে আসছি, যেহেতু সময় কম ছিল। চিকিৎসকদের নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তা নিশ্চিত করা গেলেই চিকিৎসা ব্যবস্থা মানুষের আস্থা অর্জন করতে পারবে, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ভালো আচরণও অনেক ক্ষেত্রে রোগীকে স্বস্তি দেয় উল্লেখ করে মন্ত্রী বলেন, চিকিৎসকদের নানা রকম সংকটের কথা মাথায় রেখেই এবছর বাজেট দিয়েছে সরকার। এদিকে চায়নার সহায়তায় দেশব্যাপী 20টি অত্যাধুনিক হাসপাতাল করা হবে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্সে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। একজন ডাক্তারের সুন্দর ব্যবহার এবং সুন্দর দায়িত্ব পালন একজন রোগীকে অনেকাংশে ভালো করে তোলে। 10টা জেলায় অলরেডি আমরা 10টা বেড করে আইসিইউ আমরা মাত্র 1 মাস আগে উদ্বোধন করেছি। স্বাস্থ্য খাতের উপর 69,000 কোটি টাকা বরাদ্দ করেছে। চায়নার সাথে একটা প্রজেক্টে যাচ্ছে আমরা 20টা হাসপাতাল করবো, 2টা ওনলি ফর দ্য ওমেন অ্যান্ড দেয়ার নিউবর্ন বেবি, 1,500। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরে যে কোনো স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া বন্ধ না হলে বন্দর অচল সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বন্দর রক্ষা কমিটি। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনে এ হুঁশিয়ারি দেয় সংগঠনের নেতারা। এতে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা নুরুল্লাহ বাহার, নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলাওয়ার মজুমদার, ইঞ্জিনিয়ার সুভাষ বড়ুয়া সহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন। তারা বলেন, চট্টগ্রাম বন্দর পরিচালনার জন্য দেশীয় প্রতিষ্ঠানই যথেষ্ট সক্ষম। বিদেশি প্রতিষ্ঠানকে এর পরিচালনায় সংযুক্ত করে সরকার নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে বলেও সতর্ক করেন তারা। বর্তমানে আমাদের সক্ষমতা আরো বেশি, এখন কাউকে দেওয়ার আমাদের প্রয়োজন নাই। আর বন্দর যেহেতু গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এটা ডিজাইন ক্যাপাসিটির চেয়ে বেশি আমরা এখন ডেলিভারি করছি। যে আইসিডিগুলো করার কথা ছিল, বন্দরের ভেতরে কেন এফসিএল কন্টেইনার আনস্ট্যাপিং করা হচ্ছে, এতে 40% সক্ষমতা আমাদের কমে যাচ্ছে। উজানের ঢল ও টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। দেশের উত্তর, উত্তর পূর্ব ও উত্তরাঞ্চলে বন্যা সংখ্যা বাড়ছে। কুড়িগ্রামে বন্যার সঙ্গে তীব্র নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমারের 36 পয়েন্টে ভাঙন চলছে। বসতভিটা, আবাদি জমি, সড়ক ও গাছপালা বিলীন হচ্ছে। গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রে পানি বাড়ছে। 4 উপজেলার 41 পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। অনেকে উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন। জামালপুরেও নদীর পানি বাড়ছে। ব্রহ্মপুত্র তীরে ভাঙনে ফসলি জমি বিলীন হচ্ছে। জিও ব্যাগ ফেললেও কার্যকর ব্যবস্থা নেই। পানি আজকে অনেক বাইরে গেছে। আজকে যদি আর একটু পানি বলে তাহলে আমরা ঘরে থাকতে পারবো না। আমাদের এখানে আস্থা তলে গেছে, আমরা এই আস্থা কাছে দাঁড়ায় আছি। নদ-নদীর পানি বৃদ্ধি ও নদী ভাঙ্গনের আরো খবর জানাতে আমাদের সঙ্গে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন আফরোজা লুনা। লুনা, জানাবেন যে ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড এই মুহূর্তে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? বিলাসী, আপনাকে যেমনটি বলতে চাই যে গাইবান্ধার যমুনা ব্রহ্মপুত্র নদীতে কিন্তু
এখন 12 সেন্টিমিটার পানি কমে গেছে বলে আমি খবর পেয়েছি এবং ঘাঘট নদীতে 11 সেন্টিমিটার পানি কমেছে। কিন্তু পক্ষান্তরে আ গাইবান্ধার যে তিস্তা নদী রয়েছে সুন্দরগঞ্জের, তিস্তা নদীতে কিন্তু এখন 9 সেন্টিমিটার পানি নতুন করে নদীতে বৃদ্ধি পেয়েছে। আর এই পানি কমা বাড়ার সাথে, সাথে পানি কমা বাড়ার এই খেলায় কিন্তু পাল্লা দিয়ে ভাঙছে নদী। এবং যেখানে আমি বলতে চাই যে গাইবান্ধার যে তিস্তা নদী রয়েছে, সেই তিস্তার ভাঙনটা কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে এবং তিস্তা পাড়ের যে ৪ টি ইউনিয়ন রয়েছে, সেটি হচ্ছে যে এই ৪ টি ইউনিয়নের যে কয়েকটি অনেকগুলো চর অঞ্চলে কিন্তু ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড বলছেন যে তারা নদী ভাঙনে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তবে সবগুলো এলাকায় তারা কাজ করতে পারছেন না। যেখানে, যেখানে পানির গভীরতা এবং স্রোত রয়েছে সেখানে কিন্তু নদী ভাঙন ঠেকাতে পারছেন না পানি উন্নয়ন বোর্ড। তবে যে জায়গাগুলোতে ঘনবসতি রয়েছে এবং বেশি বাড়িঘর স্থাপনা রয়েছে, শুধু সেই জায়গাগুলোতে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে ভাঙনের। তবে ইতিমধ্যে কিন্তু ভাঙনের কবলে পড়ে হারিয়েছে অনেকগুলো চরাঞ্চল, অনেক বসতভিটা এবং বাড়িঘর এবং বড়, বড় গাছপালা আমি দেখেছি নদী গর্ভে বিলীন হয়ে যেতে। এই সমস্ত নদী ভাঙা মানুষ দিশেকুল না পেয়ে অনেকেই কিন্তু শেষ সম্বল যেটুকু বাড়িঘর রক্ষা করতে পেরেছেন সেটুকু নিয়ে কোনো রকম উঁচু জায়গায় স্থান করে নিয়েছেন। আমি দাঁড়িয়ে আছি গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের তীরে। এখানেও কিন্তু কিছুদূর পূর্বে ১০ টি বাড়ি আপনারা জানেন ভেঙে গিয়েছে এবং এখানে ফসলের জমিও অনেক ক্ষতির মুখে পড়েছে। তবে নদী এলাকার মানুষগুলো চান যে তারা আসলে সাহায্য সহযোগিতা চান না। তারা এই মুহূর্তে চান নদী শাসন করে তাদের জীবনমান রক্ষা করা হোক। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য। বিলাসী। ধন্যবাদ লুনা। নদ নদীর পানি বৃদ্ধি ও নদী ভাঙ্গনের খবর জানাতে আমাদের সঙ্গে এতক্ষণ গাইবান্ধা থেকে যুক্ত ছিলেন আফরোজা লুনা। যাচ্ছি পরবর্তী সংবাদে। দুপুরে বুলেটিনের সময় হলো একটা বিরতির। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। আমন মৌসুমে সার পাচ্ছে না কুষ্টিয়ার চাষিরা, কৃত্রিম সংকট তৈরির অভিযোগ কৃষকদের। আবারও স্বাগত জানাচ্ছি দুপুরের বুলেটিনে। যাচ্ছে পরের খবরগুলোতে। প্রতিষ্ঠার 5 বছরেও চালু হয়নি সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম। ফলে প্রয়োজনীয় ইনডোর, আউটডোর ও ক্লিনিক্যাল প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছে এখানকার শিক্ষার্থীরা। এর প্রতিবাদে গেল 21 জুন থেকে সব ধরনের ক্লাস ও একাডেমিক কার্যক্রম বর্জন করে আন্দোলন ও ধর্মঘট পালন করছে তারা। দৃষ্টিনন্দন হাসপাতাল ভবন দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে রোগীর চিকিৎসা নেই, নেই শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ। হাসপাতাল প্রতিষ্ঠার 5 বছর পেরিয়ে গেলেও চালু হয়নি সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল। ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে মেডিকেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ। এমন পরিস্থিতিতে গত বছর আন্দোলনে নামে শিক্ষার্থীরা। চলতি বছরের জুনের মধ্যে হাসপাতাল কার্যক্রম চালু হবে এমন আশ্বাসের পর আন্দোলন থেকে সরে যায় তারা। কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও হাসপাতাল কার্যক্রম চালু না হওয়ায় আবারও শ্রেণীকক্ষ ছেড়ে রাস্তায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। শ্রেণী কার্যক্রম ও একাডেমিক ভবন শাটডাউন করে 21 জুন থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। প্রশাসনের কোনো বিন্দু পরিমাণ মাথা ব্যথা তো নাইও, ইভেন আমরা কেউই জানি না আমাদের ইন্টার্ন কোথায় হবে। এরকম কোনো নজির আছে যে মেডিকেলের শিক্ষার্থীরা হসপিটালের জন্য আন্দোলন করতেছে? 99% কাজ শেষ হয়ে যাওয়ার পরেও কেন হাসপাতাল চালু হচ্ছে না সেই নিয়েও আমাদের মনে প্রশ্নের উদয় হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, অন্যান্য মেডিকেলের শিক্ষার্থীরা 2 বার ওয়ার্ড ক্লাস করে, তাদের ওয়ার্ড ক্লাস করতে হচ্ছে সুনামগঞ্জ সদর হাসপাতালে গিয়ে, পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। 3 ব্যাচের 175 জন শিক্ষার্থীকে 2টি বাসে করে সদর হাসপাতালে গিয়ে ওয়ার্ড ক্লাস করতে হয়, কিন্তু সদর হাসপাতালেও ডাক্তার সংকটের কারণে তাদের শেখানোর কেউ থাকে না। মেডিকেলে আমাদের যে কেসগুলো দরকার হয়, যে ক্রিটিক্যাল কেসগুলো দরকার হয়, সেই ক্রিটিক্যাল কেসের বিন্দু মাত্র সদর হাসপাতালে নেই। আমরা যখন ওয়ার্ড ক্লাস করতে যাই তখন আমাদের সদর হসপিটালের যে ডক্টররা ওনারা মানে একটু হাস্যরস করে বলেন যে এটা আসলে একটা রেফার্ড হসপিটাল। হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, কর্তৃপক্ষ চাইলে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। দ্রুত হাসপাতাল চালুর বিষয়ে আশাবাদী জেলা সিভিল সার্জন। ওদের এই বিষয়টা নিয়ে কাজ চলছে, কিন্তু সরকারি কিছু প্রসিডিউর আছে, আপনারা নিজেরা জানেন, হয়তো কিছু কাজ একেবারেই মানে এখন চাইলে এখনই করা যায় না। কিন্তু আমরা ওনাদের প্রতি জোর দাবি জানাই যেন সেগুলোকে যত দ্রুত সম্ভব স্টুডেন্টদের স্বার্থে সেই কাজগুলো শেষ করে দ্রুত সম্ভব হাসপাতাল চালু করা যায়। একটা হসপিটাল ভবন যেখানে ক্লিনিক্যাল ক্লাসগুলো হবে, প্র্যাকটিক্যাল, সেই অবকাঠামোর কাজ আমাদের ইতিমধ্যে সম্পন্ন করেছি। হসপিটাল কর্তৃপক্ষ যে কোনো সময়
আমাদের ভবনগুলো চাইলে আমরা হস্তান্তর দিতে পারবো। এ অবস্থায় হাসপাতাল দ্রুত চালু ও নিয়মিত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিতের দাবিতে রাজপথে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক। আমন মৌসুমে সার পাচ্ছেন না কুষ্টিয়ার চাষিরা, চাহিদা মতো সার পাচ্ছেন না তারা। অল্প সার পেতেই গুনতে হচ্ছে বাড়তি টাকা। কৃষকদের অভিযোগ, সিন্ডিকেটের নিয়ন্ত্রণে তৈরি হয়েছে কৃত্রিম সার সংকট। এজন্য ডিলারদেরই দায়ী করছেন তারা। ফলে আমন উৎপাদনে দেখা দিয়েছে শঙ্কা, অথচ এ নিয়ে কোনো নজরদারি নেই কৃষি বিভাগের। শুরু হয়েছে আমন ধানের মৌসুম, জমি প্রস্তুত ও চারা রোপণে ব্যস্ত কৃষকরা। তবে এরই মাঝে দেখা দিয়েছে সার সংকট। কৃষকদের অভিযোগ, সিন্ডিকেটের দখলে সারের বাজার। ডিলাররাও মজুত করেছেন সার, তৈরি করেছেন কৃত্রিম সংকট। এতে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি টাকা দিয়েও পরিমাণ মতো সার পাচ্ছে না তারা। ফলে ফসল উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আমরা সারাও দিতে পারছি না, সারও পাচ্ছি না, তারা দিয়ে মাঠে যে লাগাবো সে লাগানোর কোনো ব্যবস্থাই করতে পারছি না। যদি ডিলারের কাছে যাই বলে যে আজকে পাবেন না, কালকে আসেন। কালকে যদি যায় তো 10 কেজির জায়গায় আমাদের 5 কেজি দেয়। সার ডিলার সিন্ডিকেট করছে, এই সার ডিলার আমাদের সার দিচ্ছে না। আবার যদি সার নিতে হচ্ছে বস্তায় 2000 টাকা দিয়ে সার নেওয়া লাগছে। তবে সার সংকটের অভিযোগ অস্বীকার করেছেন ডিলাররা, বলছেন ভিন্ন কথা। সার যা আছে আমরা যা বরাদ্দ পাইছি তা বিক্রি করতেছি, খালি শুধু ওই যে টিএসপিটা একটু গত 2 মাস বরাদ্দ নাই, এমন খুব চাহিদাও নাই। এদিকে সারের এমন সংকটে কৃষি বিভাগের নজরদারিতেও নাখোশ কৃষকরা। আর এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শওকত হোসেন ভূঁইয়া। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তাও সার সংকটের অভিযোগ মানতে নারাজ। না, এখন তো সেরকম কোনো সংকট নাই, আমার কাছে এরকম কোনো অভিযোগ আসছেনি। অবশ্যই ব্যবস্থা নেব। চলতি মৌসুমে দ্রুত সারের সরবরাহ স্বাভাবিক না করলে চরম ক্ষতির মুখে পড়বে কৃষকরা। পাশাপাশি আমনের লক্ষ্যমাত্রা পূরণে দেখা দিবে শঙ্কা, এমনটাই মনে করেন কৃষিবিদরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় 2টি মামলা দায়ের করা হয়েছে। মামলা আতঙ্কে আত্মগোপনে চলে গেছেন অনেকেই। পুরুষশূন্য হয়ে পড়েছে প্রায় পুরো এলাকা। তবে এসব মামলায় নিরীহ মানুষকে আসামি করার অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন গ্রামবাসী। গত 19 জুন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুশারিভুজা বটতলা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে নিহত হন ব্যবসায়ী আসাদুল হক। সংঘর্ষের পর বাড়িঘরে আগুন এবং লুটপাটের ঘটনাও ঘটে। এরপর থেকেই থমথমে পুরো এলাকা। ঘটনার পর নিহতের স্ত্রী আজিনুর খাতুন বাদী হয়ে 49 জনের নাম উল্লেখ করে এবং আরো 20 জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। অন্যদিকে ছোট ভাইকে হত্যা চেষ্টার অভিযোগ এনে নুরেশা বেগম 21 জনের নাম উল্লেখ সহ আরো 15 জনকে অজ্ঞাত আসামি করে পাল্টা মামলা করেন। স্থানীয়দের অভিযোগ, 2টি মামলাতেই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন এমন অনেক নিরীহ ব্যক্তিকেও আসামি করা হয়েছে। তাই গ্রেপ্তার আতঙ্কে অনেকেই বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। এতে প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে মুশারিভুজা গ্রাম। নির্দোষদের হয়রানি বন্ধ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। আমার ছেলে ওই সংঘাতে অবস্থান করেনি, এটা আমার জানা মতো। আমার স্ত্রী, ওই ছেলের মা ওখানে তারা যায়নি। দেশের লোক আছে আমার দেওরকে এখন মেরে ফেলে দিলেন। আমার দেওর বেটাকে খুব পেতেছে, মেডিকেল ভর্তি আছে। আমি এবং আমার মা কোনোভাবে আমরা সম্পৃক্ত না, এটা প্রতিহিংসার ফলে এটা জড়ানো হয়েছে। তবে নিহত আসাদুল হকের পরিবারের দাবি, মামলায় প্রকৃত অভিযুক্তদেরই আসামি করা হয়েছে এবং তারা দ্রুত এর বিচার চান। যারা ঘটনার সাথে জড়িত ছিল, যারাকে সচক্ষে দেখেছি, আমাদের জেলা সব আহত হয়েছে, যারা ভিকটিম ওরা তো নিজেই বলছে ওরা তো এখন মরেনি, ওরা তো বলছে যে আমাকে কে মেরেছে, ওরা তো নিজে চোখে দেখেছে। ওদের মুখ থেকেই সাক্ষী নিয়ে কিন্তু আমরা মামলাটা করেছি। পুলিশ বলছে মামলার প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে। 3 জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। সিসি ক্যামেরার ফুটেজ আমরাও সংগ্রহ করেছি, আমরা যাচাই বাছাই করছি। যারা নিরীহ তাদেরকে কোনোভাবেই হয়রানি করা হবে না। তিনি যেভাবে এজাহার দিয়েছেন আমরা সেইভাবেই এজাহারটি গ্রহণ করেছি। আর এটা আমাদের যেহেতু তদন্তকারী কর্মকর্তা আছে, তিনি তদন্ত করবেন।
পাল্টাপাল্টি মামলার জেরে গ্রেপ্তার আতঙ্কে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। দুটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনবে পুলিশ, এমনটাই দাবি তাদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। 2026 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন শিক্ষামন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রত্যেক বছরই আমরা দেখি যে বিজি প্রেস থেকে কয়েকটি স্তরে আপনারা প্রশ্ন ছাপেন। এটা দীর্ঘ অনেকদিন থেকে আছে, রেজিস্ট্রেসি, কোচিং বন্ধ, আপনাদের দৌড়ঝাঁপ, বিশাল কর্মযজ্ঞ, ট্রাঙ্কে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। তো সারা পৃথিবীতে কিন্তু এখন ডিজিটাল প্রশ্ন ব্যাংক আছে, যদিও আপনারা মাত্র 4 মাস ডিজিটাল প্রশ্ন ব্যাংকের দিকে চলে গেছে। এদিকে আমাদের যাওয়ার পরিকল্পনা আছে কিনা, এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে বাচ্চারা কালকে পরীক্ষায় বসবে 21 দিন 2 মাস পরে তাদের রেজাল্ট হয়ে যাবে। তার 4 বছর পরে তারা এমন একটা সময় গ্রাজুয়েশন কমপ্লিট করবে যখন এআই এর কারণে 40% জব বিলুপ্ত হয়ে যাবে। তো আমাদের এই যে অ্যাসেসমেন্ট বেসড এডুকেশন, যদিও কিছুটা ইঙ্গিত আপনি দিয়েছেন, কি হবে আসলে কারিকুলামের কথা বলছিলাম আমি। ধন্যবাদ। দেখুন, আমি যখন 80-এর দশকে কম্পিউটারের বিষয়ে লেখাপড়া করতাম যুক্তরাষ্ট্রে, তখনও শুনেছিলাম যে কম্পিউটার ইনোভেশন আসলে পরে চাকরিচ্যুত হবে অনেকেই। এআই আসলে 40% চাকরি কমে যাবে, এই বিষয়টি কতটা সঠিক এটা আলোচনার দাবি রাখে। আমি আশা করছি এটা হবে না, পৃথিবী এগিয়ে যাবে। আপনি কারিকুলাম সম্বন্ধে যে প্রশ্ন করেছেন, আমরা কারিকুলামগুলো এই 2027-এ আমাদের স্বল্প সময়ে সম্ভব হয়নি। আমরা 2028 থেকে আমরা নতুন কারিকুলামে যাচ্ছি। আরেকটি প্রশ্ন কোনটা বলুন? ডিজিটাল প্রশ্ন করা। দেখুন, আমি কিছুদিন আগে ওয়ার্ল্ড ফোরাম এডুকেশনে যোগদান করেছিলাম ব্রিটিশ কাউন্সিলের ইংল্যান্ডে। সেখানে আমরা শুনেছি তাদের প্রশ্নপত্র ডিজিটালি হওয়ার পরে সেটাও হ্যাকিং হয়ে যায়। অতএব ব্রিটিশ কাউন্সিল, তা আমি আবার জিজ্ঞেস করলাম আমাদের দেশকে হ্যাকিং করেছে কিনা, বলে না, তোমাদেরটা করেনি, করেছে পাকিস্তান আর আফ্রিকা। বুঝতে পেরেছেন তো? ওদের ডিজিটাল কোশ্চেনে এত সিকিউরিটি হওয়ার পরও হ্যাক হয়ে যায়। আপনারা জানেন ওয়াশিংটনের পেন্টাগনের হ্যাক হয়ে যায়। এনিওয়ে, আমাদের যে দুর্বলতাগুলো রয়েছে গতানুগতিক সিস্টেমে, সেটাকে আমরা ইমপ্রুভ করার খুব চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে কয়েকবার বিজি প্রেসে গিয়েছি এবং আমি পরীক্ষা নিরীক্ষা করেছি যে এটাকে কতটা কন্ট্রোল করা যায়। আশা করি এটা হবে। ওই যে 1980 যে অ্যাক্টটাকে আমরা পরিবর্তন করেছি, সেখানে প্রশ্নপত্র যেখান থেকে লিখে হোক না কেন তারাই শাস্তিযোগ্য অপরাধের দণ্ডিত হবেন। এবার আমরা আইনকে খুব কড়াকড়ি করছি যেন পরিবর্তন হয়ে যায় ট্রাঙ্ক থেকে, সেগুলি এবার হবে না। আমরা বারবার তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি, আশা করছি এগুলি ঠিক থাকবে। অপরদিকে আমরা 3টি সেট প্রশ্ন করেছি যে কোনো দুর্যোগ মোকাবেলা করা, অর্থাৎ এই যে প্রশ্নপত্র আউট, আশা করছি হবে না, কারণ কঠিন আইন এবার হয়েছে সংসদে এবং আইনগতভাবে আমরা ব্যবস্থা নিতেই হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করা আর চলবে না। এই 2026 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন শিক্ষামন্ত্রী। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দুপুরে বুলেটিনে আর একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। ব্যাংক খাতে স্বস্তির আশা, খেলাপি ঋণ কমাতে নতুন পদক্ষেপ, আসল টাকা পরিশোধে ঋণ মওকুফের সুযোগ। আবারও স্বাগত জানাচ্ছি দুপুরের বুলেটিনে। যাচ্ছি পরের খবরে। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 3 দিন ধরে 2 গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে একজন মারা গেছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। এর মধ্যে দোকানপাট লুটপাট ও বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ধর্মতীর্থ হাওরে মাছ ধরার জন্য 1.5 বছর আগে সূর্যকান্তি গ্রামের মোশাররফ হোসেন ধর্মতীর্থ গ্রামের হামিদ মিয়ার কাছ থেকে বাকিতে চাই কেনেন। সেই পাওনা টাকা নিয়ে রবিবার সন্ধ্যায় দুজনের কথা কাটাকাটি হয়। পরে 2 গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেটাবিদ্ধ হয়ে নিহত হন খাদিম মিয়া নামের এক ব্যক্তি। সোমবার নিহতের দাফন শেষে আবারও সংঘর্ষ হয়। কালীকচ্ছ বাজার পরিণত হয় রণক্ষেত্রে। দফায় দফায় সংঘর্ষের মধ্যে অন্তত 10 থেকে 12টি দোকান লুটপাটের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে 2 পক্ষ আবারও মুখোমুখি হয়। দুপুর পর্যন্ত চলা সংঘর্ষে নতুন করে আহত হন অন্তত 30 জন। কথা কাটাকাটির এক প্রকারে
মানে দরাদরি হওয়ার পরে তাৎক্ষণিকভাবে একজন দরুনতির একজন মারা যায়। এটার সূত্রপাত ধরে এখানে এই ধরনের ঝগড়াঝাটি চলতেছে। ফ্রিজ আসছিল, ফ্রিজটা যত ঠান্ডা মান্ডা ছিল ওগুলো সব নিয়ে গেছে, ফ্রিজটাও ভাঙছে। এরপরে এই দোকানের অনেক আবিজাবি চিপস চাপা ছিল, বিড়ি সিগারেট ছিল, এগুলো নিয়ে গেছে। পুলিশ দ্বারা এদের তামসা দেখছে, পুলিশ তো দরবারের শেষে এনে গিয়ে আসে, আয়তে পরে সবাই দূরেছে। 3 দিন যাবত ধরে সহ্য করতে পারতেছি না, আর অসংখ্য দোকানপাট আছে তারা লুটপাট করতেছে। পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ থামাতে ব্যবহার করা হয়েছে সাউন্ড গ্রেনেড। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণে পরিস্থিতির অনুযায়ী চার্জ করতে হয়েছে। দীর্ঘক্ষণ চেষ্টার পরে এখন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং পরিস্থিতি যাতে আরো খারাপের দিকে না যায় আমরা সতর্ক অবস্থানে আছি। ৫ টাকা ঘিরে শুরু হওয়া বিরোধ টানা 3 দিনের প্রাণঘাতী সংঘর্ষের রূপ নেয়। আবারও সামনে আসছে ব্রাহ্মণবাড়িয়ার গ্রাম্য সংঘর্ষ ও টেটা যুদ্ধের পুরানো চিত্র। প্রশ্ন উঠছে এমন সংঘর্ষ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়ে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। বান্দরবানের দুর্গম থানচির তিন্দু প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেয় আনন্দে উচ্ছ্বসিত স্কুলটির শিক্ষক শিক্ষার্থী। পাহাড়ের পিছিয়ে পড়া বাসিন্দাদের শিক্ষা বিস্তারে সরকারের এমন সিদ্ধান্তে খুশি অভিভাবক ও এলাকাবাসী। তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছে স্কুলটির শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী। বান্দরবানের থানচি সদর থেকে ইঞ্জিন চালিত বোটে করে তিন্দু পৌঁছাতে সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আর এই ইঞ্জিন চালিত বোট দিয়ে সাঙ্গু নদীতে যাত্রী পার করেন তিন্দু স্কুলের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। স্কুলের শিক্ষকদের বেতন জোগাড় করতেই তার এই অভিনব প্রচেষ্টা। 2020 সালে দুর্গম তিন্দু ইউনিয়নে পিছিয়ে পড়া শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠিত হয় তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। কিন্তু অধিকাংশ দরিদ্র পরিবার ও স্বল্প শিক্ষার্থীর কারণে স্কুলের শিক্ষকদের বেতন জোগাড় করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই শিক্ষকদের বেতন জোগাড় করতে উপজেলা প্রশাসনের দেয়া ইঞ্জিন চালিত নৌযান নিয়ে নিজেই শুরু করেন সাঙ্গু নদীতে যাত্রী পারাপার। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রীর। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। দীর্ঘদিন পর এ ঘোষণা দেয়ায় খুশি হয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানায় স্কুলটির শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। এই খবরটা জানার পরে যে খুশি, মানে আত্মহারা হয়ে গেছে, যেটা বলে কখনো বোঝাতে পারবো না। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, খুব খুশি। আমাদের স্কুল সরকারি পাওয়ার জন্য অনেক খুশি হয়েছে। আমাদের হাই স্কুলে সরকারি ঘোষণা দিয়েছেন, আরো আমরা অনেক খুশি। বিদ্যালয়টি জাতীয়করণ হলে দুর্গম পাহাড়ের শিশুদের শিক্ষার মানোন্নয়ন হবে বলে আশা প্রধান শিক্ষকের। আমাদের এতদিনের কষ্ট এবং দুর্ভোগ এবং এই এলাকায় যে মাধ্যমিক নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রসারিত হওয়ার জন্য ওনারা যে আমাদেরকে আমাদেরকে সরকারিকরণ করবেন বলছেন, এটাতে আমরা খুবই খুশি এবং আনন্দিত। এদিকে দুর্গম এলাকার শিক্ষার কথা চিন্তা করে বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণা দেয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে জেলা প্রশাসক। নিজ আগ্রহে এটিকে আমাদের জন্য এত বড় একটা সুখবরের ব্যবস্থা করে দিয়েছেন। এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশাসন তো তেমন কিছু না, পুরো বান্দরবানবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। বিদ্যালয়টিতে বর্তমানে প্রথম থেকে 8ম শ্রেণী পর্যন্ত 56 জন শিক্ষার্থী ও 6 জন শিক্ষক রয়েছেন। ওয়ান ন্যাশনাল ডেস্ক। কেবল আসল টাকা দিয়ে ঋণ মওকুফের সুযোগ পাচ্ছেন খেলাপি হয়ে যাওয়া ব্যক্তি। দুদিন আগে বিজ্ঞপ্তি করে নির্দিষ্ট শর্তে মূল অর্থ পরিশোধের মাধ্যমে সুদ মওকুফের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে খেলাপি কমাতে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন এবং অর্থ ঋণ আদালত আইন কার্যকর করার ঘোষণা দিয়েছেন গভর্নর। খেলাপি ঋণ কমাতে পুনর্তফসিল করার সুযোগ বহু বছর ধরেই থাকলেও সর্বশেষ 2023 সালে প্রথমবারের মতো পৃথক ঋণ পুনর্গঠন নীতিমালা চালু করা হয়, যাতে দীর্ঘমেয়াদে ঋণের শর্ত পরিবর্তনের সুযোগ দেওয়া হয়। শুধু 2025 সালেই 1,70,503 কোটি টাকা ঋণ পুনর্তফসিল করা হয়। এরপরও কমেনি খেলাপি। সবশেষ 29 জুন নতুন সার্কুলার জারি করে নির্দিষ্ট শর্তে মূল অর্থ পরিশোধের মাধ্যমে সুদ মওকুফের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার মুদ্রানীতি ঘোষণা শেষে খেলাপিদের জন্য নতুন আইন কার্যকর করার কথা জানায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, অর্থঋণ আদালত আইন সংস্কার এবং ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট আইন কার্যকর হলে কমবে খেলাপি। এটি প্রচলিত আইনের দীর্ঘসূত্রিতা কমিয়ে ব্যাংকগুলোকে খেলাপি ঋণের বোঝা থেকে মুক্ত করে ঋণ বিতরণে সাহায্য করে। মানি লোন কোর্টে আমরা সরকারকে প্রস্তাব করছি যে এই কোর্টের বিচার যাতে 6 মাসে শেষ হয়। এই আইনটা যদি পাশ হয় আমি মনে করি 2027-এ এটা একটা ভিন্ন মাত্রা পাবে। একই সাথে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট যদি হয়ে যায় ইনশাল্লাহ, তাহলে যেটা দেখা যাবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হবে। অনিয়ম এড়াতে সব ব্যাংকে বিশেষ অডিট চলবে। এলসি পেমেন্টে জালিয়াতি ও ঋণ গোপনের মতো অনিয়ম ধরা পড়লে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলেও জানান গভর্নর। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ঋণ পুনর্তফসিল বা নতুন আইন করলেই হবে না। খেলাপিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা, পরিচালনা পর্ষদের সুশাসন, রাজনৈতিক প্রভাবমুক্ত ঋণ অনুমোদন এবং কার্যকর এক্সিট পলিসি বাস্তবায়ন করতে হবে। কোনো একটা থার্ড পার্টি এন্টিটি তারা এই লোনগুলোকে টেক ওভার করে ফেলে। লোনের সাথে কি থাকে? কোলাটেরাল। দেখা গেছে ওই যে একটা বাড়ি দেওয়া আছে, 5 তলা বাড়ি, ঠিক আছে, ফ্যাক্টরি আছে, সেটা আমি সেখানে আমার স্টেক নিচ্ছি, ব্যাংক সেটার স্টেক থাকবে না, আমি এটাকে রিভাইভ করার ব্যবস্থা করব। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি দাঁড়িয়েছে 5,88,000 কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের 32% আর বাজেটের 67%। শুধু খেলাপি ঋণই নয়, পুনর্তফসিলের পরও অনাদায়ী ঋণ এবং অবলোপন করা ঋণ মিলিয়ে সমস্যাগ্রস্ত ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 11 লাখ কোটি টাকা। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। দুপুরে বুলেটিনে আরেকটা বিরতি নিচ্ছি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে বিশ্বকাপের শেষ 16তে ফ্রান্স। 40 বছর পর নকআউটে জয় পেল মেক্সিকো। আবারও স্বাগত জানাচ্ছি দুপুরের বুলেটিনে। আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টা আটকে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার এই রায় দেয়া হয়। ট্রাম্পের এই বিতর্কিত নির্দেশ আমেরিকার সংবিধানে পরিপন্থী বলে জানায় আদালত। এরই মধ্যে সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছেন অভিবাসী অধিকার কর্মী এবং আইন প্রণেতারা। তবে এমন সিদ্ধান্তকে দেশের জন্য দুর্ভাগ্যজনক বলেছেন ট্রাম্প। আমেরিকার মাটিতে জন্ম নিলেই পাওয়া যাবে নাগরিকত্ব। দীর্ঘদিনের এই চেনা অধিকার কেড়ে নিতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার সেই কঠোর অভিবাসন নীতির বড় ধাক্কা দিল নিজ দেশেরই সর্বোচ্চ আদালত। 6-3 ব্যবধানের এক ঐতিহাসিক রায়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি বাতিল করে দেশটির সুপ্রিম কোর্ট। ট্রাম্পের আদেশে বলা হয়েছিল, বাবা মায়ের অন্তত একজনের নাগরিকত্ব বা গ্রিন কার্ড না থাকলে আমেরিকায় জন্মানো শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে না। তবে প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে বিচারপতিরা একমত হয়ে বলেন, ট্রাম্পের এই নির্দেশ আমেরিকার সংবিধানের 14তম সংশোধনীর পরিপন্থী। এর আগে একটি নিম্ন আদালতও ট্রাম্পের এই আদেশে স্থগিতাদেশ দিয়েছিল। সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্তই বহাল রাখল। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন লাখো অভিবাসী। আমাদের অভিবাসী পরিবারগুলোর ওপর যে কোনো আঘাতের বিরুদ্ধে তোমরা আওয়াজ তোলো। আজ সুপ্রিম কোর্ট আমাদের পক্ষেই রায় দিয়েছে। তবে মনে রাখবেন, কোনো আদালতের রায় আমাদের পরিবারের মর্যাদা বা আমাদের সমাজের গুরুত্ব ঠিক করে দিতে পারে না। এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়ে ডেমোক্রেটিক সেনেটর অ্যালেক্স পেডিয়া বলেন, সঠিক বিচারটি করেছে সুপ্রিম কোর্ট। আপনি যদি আমেরিকায় জন্মগ্রহণ করেন তবে আপনি এদেশের নাগরিক, ব্যাস এখানেই কথা শেষ। এর চেয়ে পরিষ্কার কথা আর হতে পারে না। আর তাই সুপ্রিম কোর্ট আজ সকালে একদম ঠিক বিচারই করেছে। এদিকে আদালতের এই রায় আসার পর ট্রাম্পের সমর্থক ও অভিবাসন বিরোধীদের মধ্যে হতাশা তৈরি হয়। তবে দমে যাননি ট্রাম্প। এই রায়ের পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এর প্রতিক্রিয়া জানান তিনি। আদালতের এমন সিদ্ধান্তকে দেশের জন্য দুর্ভাগ্যজনক বলেছেন ট্রাম্প। সেই সাথে তিনি জানান, কংগ্রেসে আইন প্রণয়নের মাধ্যমে সহজেই এই আইন বদলে দিতে পারেন তিনি। বলেন, কংগ্রেস চাইলে আজকে থেকেই এই বিষয় নিয়ে কাজে লেগে যেতে পারে। এর আগে আমেরিকায় জন্ম নেওয়া শিশুকে নাগরিকত্ব দেওয়ার আইনকে লজ্জাজনক বলেছিলেন
ট্রাম্প। That was meant for the babies of slaves. It wasn't meant for people trying to scam the system and come into the country. বিশ্লেষকরা বলছেন, আদালতের এই রায়ের ফলে লাখো অভিবাসী পরিবার বড় ধরনের অনিশ্চয়তা থেকেই রেহাই পেল। আর এর মাধ্যমে ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর নীতির অন্যতম প্রধান একটি এজেন্ডা পুরোপুরি ভেসে গেল। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। কাতারে আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না বলে আবারও স্পষ্ট করেছে ইরান। প্রতিনিধিরা দোহা সফর করলেও সেখানে ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার কোনো পরিকল্পনাই নেই বলে জানিয়েছে তেহরান। তবে সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠক না হলেও ইরানের সঙ্গে কারিগরি পর্যায়ের আলোচনা চলছে বলে দাবি করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরান এই আলোচনা অস্বীকার করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি। তেহরানের সঙ্গে সমঝোতা ব্যর্থ হলেও আমেরিকা খুব ভালো অবস্থানে থাকবে বলেও দাবি ভ্যান্সের। এদিকে সফররত দুই দেশের প্রতিনিধি মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। আলোচনা ও যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থার মধ্যেই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পরমাণু শক্তিতে কোনো ছাড় দেবে না বলে হুঁশিয়ারি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘির গালিবাফ। হরমুজ প্রণালীকে ইরানের সবচেয়ে বড় শক্তি ও তার উপর নিয়ন্ত্রণ বজায় রাখা হবে বলে জানান তিনি। 2 সপ্তাহের কম সময়ে ইরান থেকে 4 কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছে বলে দাবি তার। এবার কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। মায়ের মৃত্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডাগ আউটে থাকতে পারেনি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম। আর ফিরেই যেন পেলেন নিজের শিষ্যদের সবচেয়ে বড় উপহার। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল, মাইকেল অলিসের দুর্দান্ত পারফরমেন্স ও ফ্রান্সের একচ্ছত্র আধিপত্যে সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে শেষ 16 জায়গা করে নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। মায়ের মৃত্যুর কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডাগ আউটে ছিলেন না ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। মহাগুরুত্বপূর্ণ নকআউট ম্যাচ দিয়ে আজ যখন তিনি ডাগ আউটে ফিরলেন, প্রিয় গুরুকে গোল উপহার দিতে যেন তর্সই ছিল না কিলিয়ান এমবাপ্পের। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে 45 মিনিটে উসমান দেমবেলের সঙ্গে দারুণ এক গিভ অ্যান্ড গো থেকে সুইডিশ ডিফেন্ডার ভিক্টর ইকোয়েরেসকে বোকা বানিয়ে ম্যাচের প্রথম গোল করেন ফরাসি অধিনায়ক। গোল করে ছুটে গেলেন ডাগ আউটের দিকে, জড়িয়ে ধরলেন শোকাতুর কোচ দেশমকে। এই গোলে বিশ্বকাপের নকআউট পর্বে 9 গোল করে এমবাপে পেছনে ফেলেছেন ব্রাজিলের 2 কিংবদন্তি লিওনিদাস ও রোনালদো নাজারিওকে। এতে করে বিশ্বকাপের নকআউটে এখন এমবাপে একক সর্বোচ্চ গোলের মালিক। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ফ্রান্সের হাতে। বলের দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে সুইডেনকে কার্যত চাপে রেখেছিল দিদিয়ের দেশমের শিষ্যরা। তবে একের পর এক সুযোগ নষ্ট, অফসাইডের ট্র্যাপে প্রথমার্ধের বেশিরভাগ সময় গোলের দেখা পায়নি তারা। বিরতির পর আক্রমণের ধার বজায় রাখে ফ্রান্স। 53 মিনিটে আবারও ওলিসের অ্যাসিস্ট থেকে গোল করেন ব্র্যাডলি। চলতি বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল। 74 মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন এমবাপে। উলিসের তৈরি করা আক্রমণ থেকে গোল করে বিশ্বকাপে নিজের গোল সংখ্যা 18তে নিয়ে যান তিনি। এই গোলের ফলে সর্বকালের সর্বোচ্চ বিশ্বকাপ গোলদাতা লিওনেল মেসি থেকে মাত্র 1 গোল দূরে রইলেন ফরাসি অধিনায়ক। পাশাপাশি চলতি বিশ্বকাপে 6 গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও মেসির সঙ্গে যৌথভাবে উঠে এসেছেন শীর্ষে। ফ্রান্সের এমন দাপটে ম্যাচে অনেকটাই কোণঠাসা হয়ে থাকতে দেখা যায় সুইডেনকে। পুরোটা সময় জুড়ে ফ্রান্সের আক্রমণ ভাগ সামলাতেই ব্যস্ত ছিল সুইডিশ ডিফেন্ডাররা। এমবাপের দিনে উজ্জ্বল ছিলেন আরেক ফরাসি মিডফিল্ডার মাইকেল ওলিসে। ম্যাচের 2 গোলে অ্যাসিস্ট করে আসরের সর্বোচ্চ অ্যাসিস্টধারী খেলোয়াড়দের তালিকায় নিজের নাম লেখান তিনি। এর ফলে 94 বিশ্বকাপে জার্মানির টমাস এর পর আসরের সর্বোচ্চ 5 অ্যাসিস্টের রেকর্ড স্পর্শ করেন এই ফরাসি মিডফিল্ডার। শেষ পর্যন্ত 3-0 গোলের বড় জয় নিয়ে বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তাসনিম আহমেদ অর্ণব, ওয়ান স্পোর্টস ডেস্ক। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে ইকুয়েডরকে 2-0 ব্যবধানে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে মেক্সিকো। দলের হয়ে গোল করেছেন জুলিয়ান কুইনোনেজ ও রাউল হিমেনেজ। বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি 1 ঘন্টা দেরিতে শুরু হয়। মেক্সিকো শুরু থেকেই চেপে ধরে প্রতিপক্ষকে। প্রথম 10 মিনিটেই 4টি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করে হাভিয়ার আগুয়েরের দল। যদিও ইকুয়েডরের জন ইয়েবোবা একবার পোস্টে বল মারেন, পুরো প্রথমার্ধে স্বাগতিকদের গতি ও আক্রমণের সামনে অসহায় ছিল তারা।
প্রথমার্ধেই 2 গোল করে এগিয়ে যায় মেক্সিকো। শেষ দিকে পরিস্থিতি আরও খারাপ হয় ইকুয়েডরের। যোগ করার সময়ে প্রতিপক্ষের এক ফুটবলারের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখায় লাল কার্ড দেখেন পিয়েরো হিনকাপিয়ে। চলতি বিশ্বকাপে একই কারণে লাল কার্ড দেখা দ্বিতীয় ফুটবলার তিনি। শেষ করব দুপুরের বুলেটিন, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হয়নি বলছে সাধারণ মানুষ। জুলাইয়ের পক্ষে সরকারের অবস্থান প্রমাণের তাগিদ নাহিদের। আপিল বিভাগে আটকে আছে হলি আর্টিজান মামলার বিচার। 10 বছর পূর্তি ঘিরে দূতাবাসের নানা আয়োজন। নিউ মরিন কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার বিরুদ্ধে মানববন্ধন। দাবি না মানলে বন্দর অচল করে দেওয়ার হুমকি। এবং পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নদ নদী পানি বাড়ছে। ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষ। এই ছিল দুপুরের বুলেটিনে। একটু পরেই দেখবেন ওয়ান বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।